জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে, এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল। যদিও এই কথাটি সেই 2010 সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে এবার হাসিনার পতনের পর মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। আমার ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় বহিষ্কৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের রহস্যময় হাসি। শুক্রবার আদালতে তোলার সময়, এমনকি 8 দিনের রিমান্ড নিয়ে বের হওয়ার সময়ও তিনি শুধু হেসেই যাচ্ছিলেন। এক পর্যায়ে পাশের পুলিশ কর্মকর্তার সাথেও কোনো বিষয় নিয়ে তিনি হেসে ওঠেন। জিয়াউলের এই রহস্যময় হাসি বিভিন্ন মহলে ইতোমধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে। সরকার পতনের পর রিমান্ডের এই পরিস্থিতিতে, যেখানে ভয়ে অন্যদের কলিজা পর্যন্ত শুকিয়ে যায়, সেখানে জিয়াউল এত নির্ভর হয়ে হাসার পেছনে কি রহস্য লুকিয়ে আছে, সেই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থ লোপাটের নানা কাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে, এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল। যদিও এই কথাটি সেই 2010 সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে এবার হাসিনার পতনের পর মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। আমার ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। 1975 সালের 15 আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজলুল হুদা, যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন। এই অপরাধে 2010 সালের 28 জানুয়ারি মেজর বজলুল হুদা সহ কারাগারে থাকা 5 জন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায়, সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায়। সে সময় দুটো কালো পাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে, যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 জনের মধ্যে 4 জনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজলুল হুদাকে সেখানে আনাই হয়নি। তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয়। তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন, এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন। ঘটনার বিবরণী থেকে জানা যায়, গরুকে জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয়, ঠিক সেভাবে 4 জন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরে। এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন। জবাইয়ের সময় মেজর বজলুল হুদার গলা থেকে ফিনকি দিয়ে যেই রক্ত ছিটকে বেরিয়েছে, তাতে শেখ হাসিনার পরনের শাড়িও কিছুটা রক্তাক্ত হয়েছিল। হত্যার পর মেজর বজলুল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয়। সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কারভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা গেছে। সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই ফাঁসির কিংবা পোস্টমর্টেমের দাগ নয়, বরং এখানে পরিষ্কারভাবে সেলাই করা হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয়, বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দিক থেকে উঠে আসা এসব দাবি ও তথ্য প্রমাণ যদি সত্য হয়, তাহলে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, যা আন্তর্জাতিক আইনেও ভয়াবহ পর্যায়ের মানবতা বিরোধী অপরাধ। এমতাবস্থায় বিভিন্ন মহল থেকে মেজর বজলুল হুদার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্তে সেই ঘটনা সত্য প্রমাণিত হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করারও দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যমের অজস্র মানুষ। সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় বহিষ্কৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের রহস্যময় হাসি। শুক্রবার আদালতে তোলার সময়, এমনকি 8 দিনের রিমান্ড নিয়ে বের হওয়ার সময়ও তিনি শুধু হেসেই যাচ্ছিলেন।
এক পর্যায়ে পাশের পুলিশ কর্মকর্তার সাথেও কোনো বিষয় নিয়ে তিনি হেসে ওঠেন। জিয়াউলের এই রহস্যময় হাসি বিভিন্ন মহলে ইতোমধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে। সরকার পতনের পর রিমান্ডের এই পরিস্থিতিতে যেখানে ভয়ে অন্যদের কলিজা পর্যন্ত শুকিয়ে যায়, সেখানে জিয়াউল এত নির্ভর হয়ে হাসার পেছনে কী রহস্য লুকিয়ে আছে, সেই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। 2013 সালে শাপলা চত্বরের গণহত্যা, বিএনপি নেতা ইলিয়াস আলী গুম, নারায়ণগঞ্জের 7 খুন সহ অজস্র মানুষের রক্তে রঞ্জিত হয়েছে জিয়াউল আহসানের হাত। বিশেষ করে ডিজিএফআই এর প্রধান হওয়ার পর আয়নাঘর বানিয়ে গুম এবং খুনকে তিনি রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এছাড়া এনটিএমসির দায়িত্ব নেওয়ার পর তিনি ইসরায়েল থেকে পেগাসাস সহ বেশ কয়েকটি হ্যাকিং সফটওয়্যার কিনে আনেন। এরপর শুরু হয় মানুষের মোবাইল এবং সোশ্যাল প্ল্যাটফর্মে অবৈধ নজরদারি। মন্ত্রী, এমপি থেকে শুরু করে দেশের যে কারো ব্যক্তিগত মোবাইল এবং ইন্টারনেট কল তিনি রেকর্ড করতে পারতেন। সোনারগাঁও রিসোর্টের পর মাওলানা মামুনুল হকের স্ত্রী এবং বোনের সাথে যেসব অডিও কল ফাঁস হয়েছে, সেসব কল মূলত হ্যাকিং সফটওয়্যার দিয়ে জিয়াউল আহসান নিজেই রেকর্ড করেছেন। এরপর সেগুলো 71 টিভির কাছে পাঠিয়ে সারা দেশে সম্প্রচারের ব্যবস্থা করেছেন। এছাড়া আরও বহু মানুষের মোবাইল হ্যাক করে ব্যক্তিগত গোপনীয়তা এবং দুর্বলতা জেনে ফেলতেন জিয়াউল আহসান। এরপর সেগুলোর মাধ্যমে সেসব ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে কামিয়ে নিতেন অজস্র টাকা পয়সা। সম্প্রতি জিয়াউল আহসানের নক্ষত্র নামের ফ্ল্যাট থেকে ডলার, দিরহাম এবং ইউরো মিলিয়ে প্রায় 1000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। মানুষকে ব্ল্যাকমেইল করেই এসব টাকা তিনি উপার্জন করেছেন বলে ধারণা করা হচ্ছে। গত 6 আগস্ট সেনাবাহিনী থেকে বহিষ্কারের পর 7 আগস্ট রাতে বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অজস্র খুনের মাস্টারমাইন্ড সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। ঘটনাটি জানাজানি হয়ে গেলে সেখান থেকে সেনাবাহিনী তাকে গ্রেফতার করলেও তখন বিষয়টি গোপন রাখা হয়। পরবর্তীতে নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাকে আসামি করা হলে গত বৃহস্পতিবার রাতে খিলক্ষেত থেকে তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হয়। আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করলেও তিনি যে রহস্যজনক হাসি দেখিয়েছেন, সেটি বহু মানুষের কপালে চিন্তার ভাঁজ তৈরি করেছে। তাহলে কি হতে যাচ্ছে জিয়াউল আহসানের ভবিষ্যৎ? কোনো সেফ এক্সিটের নিশ্চয়তা পেয়ে তিনি হাসছিলেন, নাকি নিজের ভয়াল পরিণতির ব্যাপারে নিশ্চিত হয়ে দুঃখের হাসি হাসছিলেন, সেটা হয়তো সময়ই বলে দিবে। তবে এ ধরনের পেশাদার খুনিদের হাসি যে ভয়াল কিছুর ইঙ্গিত বহন করে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থ লোপাটের নানা কাহিনী। পাশাপাশি অর্থ লোপাটের চাঞ্চল্যকর নানা তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ও বিভিন্ন ব্যাংকের নথি ঘেঁটে পাওয়া যাচ্ছে। সালমান এফ রহমান শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকে ঋণের নামে বের করে নিয়েছেন প্রায় 27,000 কোটি টাকা, যা ওই শাখার মোট ঋণের 65%। এসব ঋণের অধিকাংশই ছিল বেনামি। পরে বাংলাদেশ ব্যাংক উদ্যোগে বেনামি ঋণগুলো তার নামে সংযুক্ত করেছে। জনতা ব্যাংকের নথি ঘেঁটে তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংকার জানান, বেনামি ঋণের জনক ছিলেন সালমান এফ রহমান, যা ধীরে ধীরে পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়ে। এখন প্রায় সব অসাধু ব্যবসায়ীর বেনামি ঋণ রয়েছে। বেনামি ঋণকে পিতৃ পরিচয়হীন সন্তানের সঙ্গে তুলনা করা হয়। অবৈধ সন্তানের বাবা যেমন খুঁজে পাওয়া যায় না, তেমনি বেনামি ঋণের সুবিধাভোগীকে সাদা চোখে দেখা যায় না। বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে বেক্সিমকো গ্রুপ এবং গ্রুপ সম্পর্কিত মোট 32টি প্রতিষ্ঠানের নামে 26,954 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে 2021, 22 ও 23 সালে। এর মধ্যে অ্যাডভেঞ্চার গার্মেন্টস 609 কোটি, অ্যাপোলো অ্যাপিয়ারেলস 798 কোটি, অটমলুপ অ্যাপিয়ারেলস 822 কোটি, বে সিটি অ্যাপিয়ারেলস 892 কোটি, বেক্সিমকো লিমিটেড 2216 কোটি, বেক্সিমকো পিপিই 26 কোটি, বেক্সিমকো ফ্যাশনস 936 কোটি, বেক্সটেক্স গার্মেন্টস 885 কোটি, কসমোপলিটন অ্যাপিয়ারেলস 961 কোটি, কজি অ্যাপিয়ারেলস 906 কোটি, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন 1690 কোটি, এসকর্প অ্যাপিয়ারেলস 819 কোটি, এসএস ফ্যাশনস 1758 কোটি, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপিয়ারেলস 1250 কোটি, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপিয়ারেলস ইউনিট 2 649 কোটি, কাঁচপুর অ্যাপিয়ারেলস 759 কোটি, মিডওয়েস্ট গার্মেন্টস 732 কোটি, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ 1686 কোটি, পিয়ারলেস গার্মেন্টস 960 কোটি, পিঙ্ক মেকার অ্যাপিয়ারেলস 902 কোটি,
প্লাটিনাম গার্মেন্টস 837 কোটি, শাইনপুকুর গার্মেন্টস 333 কোটি, স্কাইনেট অ্যাপিয়ারেলস 738 কোটি, প্রিংফুল অ্যাপিয়ারেলস 760 কোটি, আরবান ফ্যাশনস 704 কোটি, হোয়াইট বে অ্যাপিয়ারেলস 885 কোটি, উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস 772 কোটি, ইয়েলো অ্যাপিয়ারেলস 1050 কোটি, ক্রিসেন্ট অ্যাক্সেসরিজ 96 কোটি, আর ওয়াশিং 97 কোটি, এসকর্প এলপিজি 11 কোটি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস 360 কোটি টাকা। এসব ঋণের বেশিরভাগই বেনামি প্রতিষ্ঠানের নামে ছিল, পরে বাংলাদেশ ব্যাংক এগুলোকে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেখায়। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জানান, তিনি এখন খুনের অভিযোগেই জেলে আছেন। আর্থিক অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে।